जय हिंद डियर स्टूडेंट्स, वेलकम टू माई चैनल। আমরা আজকে এনসিইআরটির বইয়ের ওপর বেস করে ইলেকট্রিসিটি বা তড়িতের সেকেন্ড ক্লাস শুরু করছি। আমরা কনসেপ্ট তৈরি করার জন্য এনসিইআরটির বইটি ব্যবহার করছি এবং এই ক্লাসটা হয়ে যাওয়ার পরে আমরা আমাদের ইলেকট্রিসিটির টোটালটা কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে বিগত দিনগুলোতে রেলের বিভিন্ন এক্সামে যে কোশ্চেনগুলো এসছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ ইয়ার সলভ করব। তোমরা যারা রেলের বিভিন্ন এক্সাম সহ অন্যান্য কম্পিটিটিভ এক্সাম দেবে তাদের ক্ষেত্রে তারা কিন্তু এই ক্লাসটি ভালো করে ফলো করতে পারো, যাতে তোমাদের ইলেকট্রিসিটির কনসেপ্ট ক্লিয়ার হয়। এর আগে আমরা একটা ক্লাস করেছি, সেটার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেটাও দেখতে পারো। তারপরে এই পার্টটা দেখলে বেশি সুবিধা হবে, ঠিক আছে? আর তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো তাদের জন্য বলছি, এই চ্যাপ্টারটি ক্লাস 10-এরই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তোমরা যারা মাধ্যমিক দেবে তাদের ক্ষেত্রেও কনসেপ্ট তৈরি করার ক্ষেত্রে এই চ্যাপ্টারটি কিন্তু বা এই ক্লাসটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে? চলো শুরু করছি। দেখো, পূর্ববর্তী অধ্যায় বা অনুচ্ছেদগুলোতে আমরা সরল তড়িৎ বর্তনী সম্পর্কে জেনেছি এবং সেই সাথে এটাও দেখেছি একটি পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ওর রোধ এবং দুই প্রান্তের বিভব পার্থক্যের উপর নির্ভর করে। সেই সাথে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র এবং অন্যান্য প্রাত্যহিক যে আমরা ইউজ করি ইলেকট্রিক্যাল গ্যাজেট, সেখানে সবসময় আমরা ইলেকট্রিক্যাল বা যে গ্যাজেটগুলো ব্যবহার করি দু তিনটে একসাথে ব্যবহার করি। হয়তো একটা বাল্ব চালাচ্ছি এবং তার সাথে পাখা চালাচ্ছি, ফ্রিজ চালাচ্ছি, এইরকম যখন ইলেকট্রনিক্স যন্ত্র ব্যবহার করছি তাদের সমবায়ে রাখা হয়, অর্থাৎ পাশাপাশি রাখা হয়, বা এখন দেখতে হবে আমরা পাশাপাশিও রাখতে পারি বা শ্রেণী সমবায়ে রাখতে পারি এবং সমান্তরালেও রাখতে পারি, সমান্তরাল সমবায়েও রাখতে পারি, ঠিক আছে? এখন উভয় ক্ষেত্রে ওহমের সূত্র কিভাবে অ্যাপ্লিকেবল হয় বা কাজ করে সেটা আমরা আজকের আলোচনা থেকে প্রথমেই দেখে নেব। রোধকগুলোকে সমবায়ে যুক্ত করার দুটো পদ্ধতি আছে, একটা শ্রেণী সমবায় আর একটা সমান্তরাল সমবায়। ফার্স্ট আমরা শ্রেণী সমবায় সম্পর্কে আলোচনা করব। দেখে নাও শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় কোন ধরনের হয়। ফার্স্ট আমরা একটা ডায়াগ্রাম দিয়ে দেখানোর চেষ্টা করছি। এটা হলো শ্রেণী সমবায়ে। দেখো, শ্রেণী সমবায়ে কি হয়, এই যে রোধগুলো, রোধ বলতে ধরো একটা বাল্ব লাগাচ্ছি, একটা ফ্যান লাগাচ্ছি এবং আর একটা রেফ্রিজারেটর লাগাচ্ছি, ঠিক আছে? বা আরও একটা ফ্যান লাগাচ্ছি। তাহলে এইগুলো হচ্ছে কি রোধ বা ইলেকট্রনিক্স যন্ত্র বা ইলেকট্রিক্যাল গ্যাজেট, ওকে? আবার সমান্তরাল সমবায় বলতে এই জিনিসগুলোই যখন আমরা এরকমভাবে লাগাই, মানে যখন একই পরিবাহী থেকে আসছে এবং পরিবাহীর দুই প্রান্ত, এই দুই প্রান্তের মাঝখানে এইগুলোকে জোড়া হয়, আর এখানে এক প্রান্তের সাথে একটা যন্ত্র, তারপরে ওই যন্ত্রের শেষ প্রান্ত থেকে আরেকটা যন্ত্র এবং ওই যন্ত্রের শেষ প্রান্ত থেকে আরেকটা যন্ত্র, এইভাবে জোড়া হয়। এইভাবে জুড়লে সেটাকে বলে শ্রেণী সমবায়, আর এইভাবে জুড়লে সেটা হলো সমান্তরাল সমবায়, ঠিক আছে? এবার দেখো কি কি দিয়ে সার্কিটটা কমপ্লিট করা হয়। শ্রেণী সমবায়ে এরকমভাবে শ্রেণীতে রাখা হবে যন্ত্রগুলোকে এবং সেই সাথে এই যে যে যন্ত্রগুলো তার দুই প্রান্ত এক্স এবং ওয়াই, এর দুই প্রান্তে আমরা ভোল্টমিটার যোগ করে এদের মধ্যে বিভব প্রভেদ পরিলক্ষিত করব এবং অ্যামিটার যোগ করে আমরা এখান থেকে তড়িৎ প্রবাহ মাত্রা পাবো। আর এখানে ব্যাটারি বা তড়িৎ কোষ যোগ করেছি, আর এখানে চাবি বা সুইচ দেওয়া আছে। একইভাবে এখানেও চাবি, সুইচ, ব্যাটারি একইভাবে আছে, অ্যামিটার আছে, অ্যামিটারের মাধ্যমে তড়িৎ প্রবাহ মাত্রা দেখা হচ্ছে, আর এখানটায় দুই প্রান্তে বিভব প্রভেদ পরিমাপ করার জন্য ভোল্টমিটার অ্যাড করা হয়েছে, ঠিক আছে? এটা হলো সমান্তরাল সমবায়। এবার আমরা এটাকে আরও এলাবোরেট করে পড়ব। ফার্স্ট আমরা পড়ব হচ্ছে শ্রেণী সমবায়, ওকে? দেখো, শ্রেণী সমবায়ে কী করা হয়, একটি বর্তনীতে কিছু সংখ্যক রোধক শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে বর্তনীর তড়িৎ প্রবাহের মানের কি ঘটবে এবং এদের তুল্য রোধ কত হবে সেটা আমরা ক্যালকুলেশন করব ওহমের সূত্র অনুযায়ী, ঠিক আছে? দেখো, এই যে চিত্রটা এখানে দেওয়া আছে বা দেখানো হয়েছে, সেখানে দেখো R1, R2 এবং R3 এই তিনটি রোধ শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে। এবার শ্রেণী সমবায়ে যেখানে যুক্ত করা হয়েছে তার দুই প্রান্ত এক্স এবং ওয়াই এর মাঝখানে যুক্ত করা হয়েছে এবং সেখানে দেখো আমরা এখানে একটা জিনিস দেখিয়েছি আর একটা জিনিস এখানে দেখিয়ে দিচ্ছি, যেমন প্রতিটি রোধের দুই প্রান্তে দেখো ভোল্টমিটার যোগ করা হয়েছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এইবার যদি আমরা এখান থেকে এখানে আরও একটা ভোল্টমিটার অ্যাড করতাম তাহলে এখানেও একটা বিভব প্রভেদের মান পেতাম। তখন দেখা যেত
যখন আমরা এটার সার্কিটটা ক্লোজ করব বা ব্যাটারির বা এখানে চাবি দিয়ে সার্কিটটি ক্লোজ করব বা বর্তনী সংযোগ করব, তখন দেখব এই যে বিভব প্রভেদের মান ভি, এইটা সমান হবে এখানে V1 প্লাস V2 প্লাস V3, এই তিনটের যোগফলের সাথে সমান হবে ভি। বুঝতে পারলে? অর্থাৎ ভি ইজ ইকাল টু V1 প্লাস V2 প্লাস V3, এটা বুঝতে পারলে? যেখানে এখানে এটা হচ্ছে ভি। আবার দেখো আর কি হয়েছে, এখানে আমরা বিভব প্রভেদ পাচ্ছি ভি থেকে, আর ওপরে V1 V2 V3 থেকে, এবং এই অ্যামমিটার থেকে আমরা পাচ্ছি আই বা প্রবাহ মাত্রা। এইবার আমরা ওহমের সূত্র জানি। ওহমের সূত্র অনুযায়ী আমরা কি জানি? ভি ইজ ইকাল টু আই আর। বোঝা গেল? এবার দেখো আমরা প্রতি ক্ষেত্রে ভি এর ভ্যালু বের করব। তাহলে আমরা যখন এই ভিটা নিয়ে ক্যালকুলেশন করব, তখন ভি ইজ ইকাল টু আই আর পাবো। আই আমরা জানি, আর আমরা পাবো, ঠিক আছে? ভি এবং আই গুণ করে আমরা আর এর ভ্যালু পেয়ে যাব। তাহলে ভি ইজ ইকাল টু আই আর পেয়ে গেলাম। এইবার প্রবাহ মাত্রা এখানেও যা এখানেও তাই, অর্থাৎ এই প্রান্ত থেকে প্রবাহ মাত্রা যাচ্ছে এবং এদিক দিয়ে নির্গত হয়ে আমরা এখানে যে রিডিং পাবো, প্রতিটি যে রোধ আছে তার মধ্যে দিয়ে কিন্তু একই হারে প্রবাহ মাত্রা প্রবেশ করবে, ঠিক আছে? বা এখানে তোমরা ইচ্ছা হলে এখানটায় প্রবাহ মাত্রা বা একটা অ্যাম্পিমিটার যুক্ত করে দেখতে পারো, একই আসবে, ঠিক আছে? তাহলে এবার প্রতি ক্ষেত্রে দেখো আই ইন্টু আর, I1 আর আমরা এইভাবে বলতে পারি, বা V2 ইজ ইকাল টু কত হবে? V2 ইজ ইকাল টু এখানে যে এখানে V1 ফার্স্ট করি। একইভাবে আমরা যখন এই পার্টটা নিয়ে আলোচনা করব বা এই V1 নিয়ে আলোচনা করব, V1 ইজ ইকাল টু দেখব আই আর 1, এখানে R1 আছে, আর আই হচ্ছে অ্যামমিটারের যে পার্ট সেটা। একইভাবে আবার V2 এর ক্ষেত্রে দেখব, V2 ইজ ইকাল টু দেখব ওহমের সূত্র অনুযায়ী V2 ইজ ইকাল টু আই আর 2, আবার V3 ইজ ইকাল টু দেখব আই আর 3। বুঝতে পারলে? দেখো আমরা যে সেট আপটা করেছি সেটাই এখানে বর্ণনা করা হয়েছে। V2 এবং V3 দিয়ে আমরা প্রত্যেকটিতে এভাবে ভোল্টমিটার অ্যামমিটার যুক্ত করেছি। তোমরা দেখবে যে বিভব পার্থক্য ভি এর মান V1 V2 V3 এর সমষ্টির সমান, এটা আমরা বললাম। অর্থাৎ শ্রেণী সমবায়ে যুক্ত রোধকগুলোর মোট প্রান্তীয় বিভব পার্থক্য রোধকগুলোর নিজ নিজ প্রান্তীয় বিভব পার্থক্যের যোগফলের সমান হবে। ওকে, এইবার আমরা যে ডায়াগ্রামটা দেখিয়েছি তাতে প্রবাহ মাত্রা আই যাচ্ছে, আর প্রতিটি রোধকের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কী যাবে? আই যাবে। এইবার শ্রেণী সমবায়ে যুক্ত তিনটি রোধক আর এর মানের একটি তুল্য রোধক যদি আমরা প্রতিস্থাপন করতাম, বা অর্থাৎ মানেটা কি? মানেটা হচ্ছে R1 R2 R3 বাদ দিয়ে যদি আমরা আর ব্যবহার করতাম, যাতে কিনা প্রবাহ মাত্রা একই থাকবে, মানে ভি থাকবে, এবং প্রবাহ মাত্রা বিভব পার্থক্য ভি একই থাকবে এবং বর্তনীর প্রবাহ মাত্রা আই অপরিবর্তিত থাকবে। তাহলে সমগ্র বর্তনীতে ওহমের সূত্র আমরা প্রয়োগ করে ভি ইজ ইকুয়াল টু আই আর পেতাম, এটা আমরা দেখালাম। আবার এখানে V1 ইজ ইকুয়াল টু আই আর 1 হতো, V2 ইজ ইকুয়াল টু হতো আই আর 2, একইভাবে V3 ইজ ইকুয়াল টু হতো আই আর 3, অর্থাৎ এইগুলো পেতাম। এইবার আমরা প্রথম একটা ইকুয়েশান দেখলাম, V ইজ ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3। এই ইকুয়েশানে যদি আমরা ভি এর ভ্যালুগুলো বসাই, ভি ইজ ইকুয়াল টু আই আর, এবং V1 এর জায়গায় এটা, V2 এর জায়গায় এটা, V3 এর জায়গায় এটা বসাই। এবার প্রতি ক্ষেত্রে থেকে এখান থেকে আই কমন নিয়ে যদি আমরা উভয় দিক থেকে আই ক্যান্সেল আউট করে দিই, আর ইজ ইকুয়াল টু পেয়ে যেতাম কি? আর ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। অর্থাৎ শ্রেণী সমবায়ে আমরা কি সিদ্ধান্ত উপনীত হতে পারছি? যে শ্রেণী সমবায়ে যুক্ত রোধকের তুল্য রোধের মান আর ওদের পৃথক পৃথক মান R1 R2 R3 এর সমষ্টি হয়। এরকম যতগুলো রোধক নেব তাদের সবগুলোর সমষ্টি হবে হচ্ছে তুল্য রোধের মান। বুঝতে পারলে? আবার প্রতিটি যে আলাদা আলাদা রোধ হবে তা সেগুলো মোট যে মান তার থেকে অবশ্যই কম হবে, ঠিক আছে? এভাবেও ভাবতে পারো, বা এটা না ভাবলেও হবে। R1 প্লাস R2 প্লাস R3 ইজ ইকাল টু আর হবে। বোঝা গেল? নেক্সট, এবার একটা প্রবলেম করো। দেখো 20 ওহম রোধ সম্পন্ন একটি বৈদ্যুতিক বাতি এবং একটি 4 ওহম রোধ সম্পন্ন পরিবাহী 6 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো। তাহলে বর্তনীর মোট রোধ কত হবে? মোট রোধ কী হবে? দেখো এটা শ্রেণী সমবায়ে 20 আর 4 24 ওহম রোধ হবে, এখানে 24 ওহম রোধ হলো। বর্তনীতে প্রবাহ মাত্রা কত হবে? প্রবাহ মাত্রা আই ইজ ইকাল টু কী হবে? ভি বাই আর। ভি ইজ ইকাল টু আই আর,
তাহলে আই ইজিক্যাল টু প্রবাহ মাত্রা ভি বাই আর। ভি এর ভ্যালু কত 6 ভোল্ট এবং আর এর ভ্যালু কত 20 আর 4 24, কাটলে কত হবে 1/4। 1/4 অ্যাম্পিয়ার ইজিক্যাল টু 0.25 অ্যাম্পিয়ার, এটা দাঁড়াবে প্রবাহ মাত্রা হয়ে গেল। নেক্সট এবার দেখো বৈদ্যুতিক বাতি এবং পরিবাহীর প্রান্তের বিভব পার্থক্য কত গণনা করো। দেখো উভয় ক্ষেত্রে আমরা বিভব পার্থক্য গণনা করব। তো বিভব পার্থক্য ভি ইজিক্যাল টু কত আই আর, তাহলে আই এর মান কত আই আর, আই এর মান আছে প্রতি ক্ষেত্রে 0.25 অ্যাম্পিয়ার ইন্টু বৈদ্যুতিক বাতির ক্ষেত্রে রোধের মান কত, রোধের মান 20 ওহম ইন্টু 20, আর এটাকে গুণ করলে 25 ইন্টু 2 করলে হবে 500, 500-এর এখানে দুটো জিরো অর্থাৎ 5 ভোল্ট। এটা গেল বৈদ্যুতিক বাতির ক্ষেত্রে। এবার যদি পরিবাহীর প্রান্তের বিভব পার্থক্য বের করি, এই সম্পূর্ণ একটি পরিবাহী দেওয়া আছে 4 ওহম, এই ক্ষেত্রেও একইভাবে ভি ইজিক্যাল টু আই আর, আইয়ের ভ্যালু কত 0.25 ইন্টু রোধের মান 4 ওহম, 4 25 100 অর্থাৎ 1 ভোল্ট হবে হচ্ছে এই ক্ষেত্রে বিভব পার্থক্যের মান। বুঝতে পারলে? নেক্সট এবার দেখো শ্রেণী সমবায়ে যুক্ত প্রতিটি 2 ভোল্ট মানের 3টি তড়িৎ কোষের দ্বারা তৈরি একটি ব্যাটারি, একটি 5 ওহম মানের রোধক, একটি 8 ওহম মানের রোধক ও একটি 12 ওহম মানের রোধক এবং একটি প্লাগ চাবি, এরূপ একটি তড়িৎ বর্তনী রেখাচিত্র অঙ্কন করো। দেখো এখানে একটা চিত্র অঙ্কন করতে বলেছে, জাস্ট আমরা চিত্রটা অঙ্কন করি। 3টে রোধক আছে, 1 2 3 এই, আর 3টে ব্যাটারি আছে বা 3টে তড়িৎ কোষ আছে। একটা চাবি হবে, এইগুলোই বলেছে। সার্কিটটা ক্লোজ করে দাও, এখানে বন্ধ করে দাও একটা ডট দিয়ে। এটা হয়ে গেল। এটা কত, এটা হচ্ছে 2 ভোল্ট করে একটা ব্যাটারি, ওহমাত্রা এদিক দিয়ে যাবে। আর 5 ওহম রোধের এটা হচ্ছে 5 ওহম দাও, এটা দাও হচ্ছে 8 ওহম, এটা 12 ওহম হয়ে গেল। বুঝতে পারলে? এইবার নেক্সট, এবার বলেছে রোধকগুলোর মধ্যে দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা পরিমাপের জন্য একটি অ্যামমিটারকে এবং 12 ভোল্ট রোধকের বিভব পার্থক্য পরিমাপ করার জন্য একটি ভোল্টমিটার যুক্ত করে 1 নং প্রশ্নের বর্তনীটির পুনরায় রেখাচিত্র অঙ্কন করো এবং অ্যামমিটার ও ভোল্টমিটারের পাঠ কত হবে দেখো। দেখো অ্যামমিটার যোগ করতে বলেছে এবং 12 ওহম রোধকের সাথে একটা ভোল্টমিটার যুক্ত করেছে। তাহলে 12 ভোল্ট কোথায় আছে, 12 আছে এখানে, এখানে একটা আমরা ভোল্টমিটার যুক্ত করব, আর একটা অ্যামমিটার, এই সমস্ত জায়গায় একটা অ্যামমিটার যুক্ত করে দাও, হয়ে গেল। এটা ভোল্টমিটার। এবার ভোল্টমিটার আর অ্যামমিটারের রিডিং কত হবে দেখো। অ্যামমিটারের রিডিং কত হবে, অ্যামমিটার বলতে প্রবাহমাত্রা আই ইজিক্যাল টু কী হয় ভি বাই আর। তাহলে ভি কত, ভি হচ্ছে দেখো এখানে কত আছে 2 ভোল্ট করে, কটা 3টে, 3 দুগুণে 6 ভোল্ট। তাহলে ভি ইজিক্যাল টু 6 ভোল্ট বাই আর কত, আর হচ্ছে যেহেতু শ্রেণী সমবায়ে আছে সবগুলো যোগ হবে, 8 আর 12 20 আর 5 25 ওহম। এবার এটাকে সিম্পলিফিকেশন করতে গেলে উপরে নিচে 4 দিয়ে গুণ করো, নিচে 100 আসবে আর উপরে 4 6 24, 24 বাই 100 মানে 0.24 অ্যাম্পিয়ার। এটা হয়ে যাবে আয়ের মান, অর্থাৎ অ্যামমিটারের রিডিং 0.24। আবার ভোল্টমিটারের রিডিং কত, ভোল্টমিটারের ভি ইজিক্যাল টু আই আর জানি, তাহলে আইয়ের ভ্যালু কত পেলাম 0.24 অ্যাম্পিয়ার ইন্টু আর এর ভ্যালু কত 12, আর 24 ইন্টু 12 করলে বা 12 ইন্টু 12 করলে 144, তাকে 2 দিয়ে গুণ করলে 288, 2 ঘর বাই দশমিক অর্থাৎ 2.88 ভোল্ট হবে হচ্ছে এখানকার ভোল্টমিটারের রিডিং বা পার্ট। বুঝতে পারলে? নেক্সট এই কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। এবার আমরা দেখব রোধকের সমান্তরাল সমবায়। দেখো সমান্তরাল সমবায়টা কি, যখন আমরা দেখালাম এরকমভাবে রাখা হয়, দুই প্রান্ত সবগুলো রোধের দুই প্রান্ত একই কমন বিন্দুতে মিলবে, ঠিক আছে। R1 R2 এবং R3 মানে 3টি রোধককে XY এর মধ্যে পরস্পর সমান্তরাল সমবায়ে যুক্ত করো
চিত্রের মতো একে একটি ব্যাটারি, একটি প্লাগ, চাবি এবং একটি অ্যামিটারের সঙ্গে যুক্ত করো। রোধকগুলোর সমবায়ের সঙ্গে সমান্তরাল একটি ভোল্টমিটারকে যুক্ত করো। অ্যামিটারের পাঠ লিপিবদ্ধ করো। ধরো এই প্রবাহমাত্রা হলো আই। ভোল্টমিটারের পাঠ লিপিবদ্ধ করো। এটি সমবায়ের প্রান্তের বিভব পার্থক্য দেয়। প্রতিটি রোধকের প্রান্তীয়ের বিভব পার্থক্য ভি, অর্থাৎ এই প্রান্ত থেকে প্রতিটি রোধকের ক্ষেত্রে এই প্রান্ত এবং এই প্রান্তের বিভব পার্থক্যের মান ভি। ওকে, নেক্সট। এবার দেখো, প্লাগ থেকে চাবি তুলে নিতে হবে। তুলে নিয়ে অ্যামিটার ও ভোল্টমিটারকে বর্তনী থেকে সরিয়ে এই চিত্রের মতো প্রতিটি রোধকের সাথে ভোল্টমিটার এবং অ্যামিটার যুক্ত করে রিডিং দেখতে হবে। সেক্ষেত্রে আমরা কি দেখব? সেক্ষেত্রে দেখব R1 যেটা আছে তার সাথে দুই প্রান্তের বিভব প্রভেদ দেখব সবসময় একই আছে। এবার R1 এর ক্ষেত্রে দেখব এর মধ্যে প্রবাহমাত্রা I, অর্থাৎ এই অ্যামিটারের পার্ট I1 পাবো। যখন R2তে আমরা অ্যামিটারকে যুক্ত করব তখন অ্যামিটারের পার্ট পাবো I2, এবং পরেরটায় R3তে যখন যুক্ত করব I3। এইবার আমরা যখন সবগুলোকে যোগ করব অর্থাৎ I1, I2, I3 দেখব সেইটা সমান হয়ে যাচ্ছে ক্যাপিটাল I, অর্থাৎ আগে যে প্রবাহমাত্রা ছিল সেটা। বুঝতে পারলে? এইবার তিনটে পরিমাপ হয়ে গেল। এবার আমরা ওহমের সূত্র অ্যাপ্লাই করব। দেখো, আমরা এটা পেলাম, প্রবাহমাত্রা I এর মান সমবায়ের প্রতিটি শাখার মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহমাত্রা সমষ্টির সমান। এবার আর রোধকগুলোর সমান্তরাল সমবায়ের তুল্য রোধ যদি আর যদি সমান্তরাল সমবায় যে রোধকগুলো আছে তার তুল্য রোধ হয়, এইবার আমরা ওহমের সূত্র প্রয়োগ করে কি পাই? V = IR, অর্থাৎ I = V/R। এটা পাই, এটা জানি তুল্য রোধের ক্ষেত্রে। এবার প্রতিটি ইন্ডিভিজুয়াল রোধের ক্ষেত্রে আমরা একইভাবে বের করতে পারি। I1 = V/R1, I2 = V/R2। ভি কোনটা? ভি প্রতি ক্ষেত্রে দেখব একই আছে তিনটের ক্ষেত্রেই, যেটা কিনা আগে এই যে বিভব প্রভেদ ভোল্টমিটার দিয়ে পরিমাপ করা হয়েছে তার সমান। ঠিক আছে, তাহলে একইভাবে I3 = V/R3। এইবার এই ইকুয়েশানে I1, I2, I3 এগুলোকে যদি ভি এবং আর দিয়ে প্রকাশ করানো হয় তবে কি দেখব? তবে দেখব V/R = V/R1 + V/R2 + V/R3। একইভাবে প্রতিটি থেকে আমরা ভি কমন নিলে ক্যান্সেল আউট হয়ে যাবে উভয় পাশ থেকে। 1/R = দেখব 1/R1 + 1/R2 + 1/R3। এইভাবে আমরা সিদ্ধান্ত করতে পারি যে একগুচ্ছ রোধকের তুল্য রোধের অনন্যক হলো স্বতন্ত্র রোধগুলোর রোধের অনন্যকের সমষ্টি, অর্থাৎ আলাদা আলাদা যে রোধগুলো আছে তাদের অনন্যকের সমষ্টি হলো তুল্য রোধের অনন্যকের সাথে সমান। বুঝতে পারলে? নেক্সট, এবার আমরা একটা প্রবলেম দেখি। বর্তনীতে ধরো R1, R2 এবং R3 রোধকগুলোর মান যথাক্রমে 5 ওহম, 10 ওহম এবং 30 ওহম, এবং তারা সমান্তরাল সমবায় আছে যাদেরকে 12 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করা আছে। প্রতিটি রোধকের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান কত, বর্তনীর মোট প্রবাহের মান কত এবং বর্তনীর মোট রোধের মান গণনা করো। মোট রোধ বলতে এটা হচ্ছে তুল্য রোধ কত। দেখো, প্রতিটি রোধকের মধ্যে দিয়ে কত প্রবাহমাত্রা যাবে সেটা বের করতে বলেছে। দেখো, আমরা V = জানি IR, তাহলে I = কি জানি? V/R ওহমের সূত্র থেকে। তাহলে প্রথমে R1 যার মধ্যে দিয়ে যদি I1 প্রবাহমাত্রা যায়, I1 = V/R1 হবে। তাহলে V কত? V হচ্ছে উভয় ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে 12 ভোল্ট হবে। 12 ভোল্ট বাই R1 কত? 5 ওহম। আর ইজিক্যাল টু কাটলে কত হবে? এটা আসবে হচ্ছে 12কে 5 দিয়ে কাটলে আসবে, দুবার যাবে 20, 2.4। বুঝতে পারলে? নেক্সট, I2 = কত হবে? 2.4 অ্যাম্পিয়ার হবে এটা। I2 = কত হবে? I2 একইভাবে V কত? 12 বাই R কত? R হচ্ছে 10, আর মানে R2, আর = 1.2 অ্যাম্পিয়ার আসবে। I3 কত আসবে? I3 = একইভাবে 12 বাই 30 ওহম, R3 = 30 = 3 দিয়ে কাটলে 4 বাই 10 অর্থাৎ 0.4 অ্যাম্পিয়ার।
বুঝতে পারলে? বর্তনীর মোট তড়িৎ প্রবাহের মান কত? মোট তড়িৎ প্রবাহ I ইজিক্যাল টু কত হয়? I1 প্লাস I2 প্লাস I3 হয়, এক্ষুনি দেখলাম একটু আগে। তাহলে এই সবগুলোকে যোগ করতে হবে, সবগুলোকে যোগ করলে হবে হচ্ছে দেখো 24 আর 12 36 বা 3.6 প্লাস 0.4 অর্থাৎ 4 অ্যাম্পিয়ার। এবার বলেছে বর্তনীর মোট রোধ গণনা করো। মোট রোধ আমরা দুভাবে গণনা করতে পারি। এক হচ্ছে এই যে রোধগুলো আছে তাদের সমান্তরাল সমবায় করতে পারি, অর্থাৎ 1/R ইজিক্যাল টু 1/R1 প্লাস 1/R2 1/R3 করতে পারি। আবার দেখো মোট প্রবাহমাত্রা জানি, বিভব প্রভেদ জানি, তাহলে যেহেতু রোধ বের করতে বলেছে, রোধ R ইজিক্যাল টু V/I হবে। ভি এর মান কত? 12 ভোল্ট বাই I কত? I পেলাম 4 অ্যাম্পিয়ার। তাহলে 12কে 4 দিয়ে ভাগ করলে 3 ওহম হবে, অর্থাৎ বর্তনীর মোট রোধের পরিমাণ 3 ওহম। বুঝতে পারলে? আমরা কিন্তু অন্যভাবেও ক্যালকুলেশন করতে পারি, ঠিক আছে। নেক্সট, এইবার আর একটা প্রবলেম দেখো। যদি চিত্রের ন্যায় বর্তনীতে R1 10 ওহম, R2 40 ওহম এবং R3 30 ওহম হয়, মানে আরও আছে R4 R5 এরকম 20 ও 60 ওহম হয়, এই ব্যবস্থায় 12 ভোল্টের একটি ব্যাটারি যুক্ত থাকে, বর্তনীর মোট রোধের মান এবং বর্তনীর মধ্যে দিয়ে প্রবাহিত মোট তড়িৎ প্রবাহের মান বের করো। এক্ষেত্রে দেখো R1 এবং R2 কীভাবে আছে? এরা আছে সমান্তরাল সমবায়ে। তাহলে R1 R2 কত কত? 10 আর 40। দেখো তাহলে 1/R ইজিক্যাল টু কথা R1 1/R1 প্লাস 1/R2। আর এখান থেকে দেখো এটাকে যদি আমরা একবারে করার চেষ্টা করি, 1/Rকে উল্টে দিই আর এইদিকে লসাগু করে সেটাকে উল্টাই, R1 R2 বাই R1 প্লাস R2 এটা আসবে। তাহলে এইখানে যদি আমরা বসাই আর এর ভ্যালু কত পাচ্ছি? 10 আর 40 ওপরে গুণ হবে, 10 গুণ 40 বাই 10 আর 40 যোগ করলে হবে 50। বুঝতে পারলে? 0 কাটবে, 5 দিয়ে কাটলে 2, 4 দুগুণে 8, অর্থাৎ 8 ওহম হবে এখানে। অর্থাৎ এখানকার তুল্যরোধ হবে 8 ওহম। এবার দেখো পরের তিনটে R1 R2 R3, এখানকার তুল্যরোধ কত হবে? 1/R ইজিক্যাল টু, আমরা এটাকে আর উল্টালাম না, 1/30 প্লাস 1/20 প্লাস 1/60। এলসিএম কত হবে? এলসিএম হবে 60। তাহলে এখানে 30 দিয়ে 60 ভাগ করলে 2 যোগ পরেরটার ক্ষেত্রে 3 প্লাস 1 এটা হবে। আর আর ইজিক্যাল টু কত হবে? এই পার্টটা উল্টে যাবে, উল্টে গেলে ওপরে 60 নিচে আসবে 3 3 6, তাহলে 60/6 করলে আসবে 10, অর্থাৎ 10 ওহম। এখানে এলো 10 ওহম। এবার দেখো এই 8 ওহম আর এদিকে 10 ওহম এরা আছে আবার শ্রেণী সমবায়ে। শ্রেণী সমবায়ে কী হয়? যুক্ত হয়ে যায় ডাইরেক্ট, 10 আর 8 18 ওহম হবে টোটাল তুল্য রোধ, অর্থাৎ বর্তনীর মোট রোধের মান হবে 18 ওহম। বুঝতে পারলে? এবার দেখো পরের কোশ্চেন, বর্তনীর মধ্য দিয়ে প্রবাহিত মোট তড়িৎ প্রবাহের মান কত? প্রবাহ মাত্রা I ইজিক্যাল টু কত? V/R। ভি এর মান কত? ভি এর মান দেখো দেওয়া আছে 12 ভোল্ট, অর্থাৎ 12/R কত? আর হচ্ছে 18 ওহম। কাটলে 6 দিয়ে কাটলে 2/3, 2/3 মানে কত? 2কে বা 2/3 যদি হয়, একে আমরা যদি ভাগ করি এটা আসবে 0.6666 আসবে, বা 0.67 লিখতে পারি, 0.67 অ্যাম্পিয়ার। বুঝতে পারলে? বর্তনীর মধ্যে দিয়ে প্রবাহিত মোট প্রবাহমাত্রা মান হয়ে গেল। এই হয়ে গেল টোটাল ক্যালকুলেশন। দেখো এটা একটা ইম্পর্ট্যান্ট ম্যাথ, কারণ এই একটা ম্যাথ করলে তোমরা বাদবাকি সমস্ত ম্যাথ, এতটা কঠিন ম্যাথ যদিও কোনো পরীক্ষায় কম্পিটিটিভ পরীক্ষায় আসে না, এটা করা মানে তোমাদের টোটাল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়া। ঠিক আছে, আশা করি ম্যাথ সবই পারবে। আমরা পরবর্তী কোশ্চেন আলোচনা করি বা পরবর্তী টপিক যেটা আছে সেটা আলোচনা করি। ঠিক আছে, চলো নেক্সট। এবার আমরা আসবো তড়িৎ প্রবাহের তাপীয় ফল। দেখো তড়িৎ প্রবাহের তাপীয় ফল মানেটা হচ্ছে তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হলে সেই কীভাবে সেটা আমরা ইউজ করি, বা হিটিং ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট চালালে যে তাপটা উৎপন্ন হয় সেটা আমরা কীভাবে ব্যবহার করি বা কোন পারপাসে লাগে সেই অনুযায়ী। ঠিক আছে, সেটাকে আমরা আলোচনা করব। তাহলে ব্যাটারি বা তড়িৎ কোষ হলো তড়িৎ শক্তির উৎস। তড়িৎ কোষের অভ্যন্তরে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া
এর দুই মেরুর মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি করে, যা ব্যাটারির সঙ্গে যুক্ত এক বা একাধিক রোধক সংস্থায় ইলেকট্রন চলাচলের মাধ্যমে তড়িৎ প্রবাহিত করে। তড়িৎ প্রবাহ বজায় রাখার জন্য উৎসকে অনবরত এর শক্তি ব্যয় করতে হয়। তাহলে এই শক্তি কোথায় যায়, এটাকে আমরা খুঁজব। ঠিক আছে, উৎস শক্তির এক অংশ তড়িৎ প্রবাহ বজায় রাখার জন্য ব্যবহৃত হয়, যা প্রয়োজনীয় কার্যে, যেমন বৈদ্যুতিক পাখার ব্লেডগুলো চালানো বা লাইট জ্বালানো বা ফ্রিজ চালানো, এই সমস্ত কাজে ব্যবহার করা হয়। বাকি অংশ বা উৎসের বাকি শক্তি যন্ত্রটিকে উত্তপ্ত করে তাপ শক্তি হিসাবে ব্যবহৃত হয়। আমরা দৈনন্দিন জীবনে প্রায় এটা লক্ষ্য করি, যেমন একটি বৈদ্যুতিক পাখাকে দীর্ঘক্ষণ যদি চালানো যায় বিরামহীনভাবে, তাহলে গরম হয়ে ওঠে। আবার যদি দেখো, যদি কোনো বর্তনী বিশুদ্ধ রোধক যুক্ত হয়, অর্থাৎ শুধুমাত্র রোধক আছে, এমনি কোনো পারপাসে আমরা ব্যবহার করি না, অর্থাৎ বা কোনো তামার তার দিয়ে ধরো দুই পাশ দিয়ে যুক্ত করা হলো, অর্থাৎ বর্তনীতে ব্যাটারির সঙ্গে শুধুমাত্র রোধক সমূহ যুক্ত থাকে, কোনো ইলেকট্রিক্যাল গ্যাজেট যুক্ত থাকে না, তবে উৎস থেকে শক্তি সম্পূর্ণরূপে তাপ শক্তি হিসাবে অনবরত অপচয় হতে থাকে। এটি তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব হিসাবে পরিচিত। এর ফলে আমরা কি এই যে তাপ উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা কোথায় কাজে লাগাই? বৈদ্যুতিক হিটার, বৈদ্যুতিক ইস্ত্রি, ইলেকট্রিক্যাল কেটলি ইত্যাদি যন্ত্রের এই প্রভাবকে আমরা কাজে লাগাই। ঠিক আছে, তাহলে তড়িৎ প্রবাহের তাপীয় ফলের গাণিতিক রূপটা আমরা একটু দেখি। ধরে নিই আর মানের রোধ সম্পন্ন একটি রোধকের মধ্যে দিয়ে আই প্রবাহমাত্রা বা তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে ধরো এর প্রান্তীয় বিভব পার্থক্য আছে ভি, এবং টি সময়ে এর মধ্যে দিয়ে কিউ তড়িতাদান প্রবাহিত হয়। ক্লিয়ার? এইবার দেখো, ভি বিভব পার্থক্যের মধ্যে দিয়ে যদি কিউ আধান প্রবাহিত হয়, একক আধান প্রবাহিত হলে কৃতকার্য হচ্ছে ভি। ঠিক আছে, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে একক আধান যদি প্রবাহিত হয়, তার যা কৃতকার্য সেটাই হচ্ছে বিভব পার্থক্য ভি। তাহলে কিউ আধান প্রবাহিত হলে কৃতকার্য কত হবে? ভি ইন্টু কিউ। ওকে, এবার এই যে কার্য, এই কার্যটা কত সময় হচ্ছে? টি সময় হচ্ছে। বুঝতে পারলে? তাহলে টি সময়ে যদি এই পরিমাণ কার্য হয়, কার্য করার হারকে কী বলে? ক্ষমতা। তাহলে উৎসটিকে টি সময় অবশ্যই ভি কিউ পরিমাণ শক্তি সরবরাহ করতে হবে উৎস থেকে, মানে ব্যাটারি বা তড়িৎকোষ থেকে এই পরিমাণ শক্তি সরবরাহ করতে হবে। এবং তাহলে যে উৎস বা তড়িৎকোষ, তার ক্ষমতা কতটা? তার ক্ষমতা হচ্ছে কার্য করার হার ভি কিউ বাই টি। ভি কিউ বাই টি ক্ষমতাকে পি দিয়ে প্রকাশ করা হয়, পি ইজিক্যাল টু ভি কিউ বাই টি। আবার কিউ বাই টি ইজিক্যাল টু কত আমরা জানি? আই। কিউ বাই টি হচ্ছে প্রবাহমাত্রা আই, অর্থাৎ পি ইজিক্যাল টু ভি ইন্টু আই। বুঝতে পারলে? আবার দেখো, আমরা এখান থেকে আবার এভাবে হিসাব করতে পারি, পি ইজিক্যাল টু ভি ইন্টু আই, এটা দাঁড়ালো। আবার ক্ষমতা ইন্টু টাইম, এটা করলে কী পাবো? কার্য। তাহলে এটাকেও যদি আমরা টি দিয়ে গুণ করি, তাহলে কার্যটাই হচ্ছে শক্তি, কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। তাহলে অর্থাৎ উৎস কর্তৃক বর্তনীতে টি সময়ে সরবরাহিত যে শক্তি, তার পরিমাণ কত? পি ইন্টু টি। পি ইন্টু টি মানে ভি ইন্টু আই ইন্টু টি, অর্থাৎ ভিআইটি। বুঝতে পারলে এটা? এবার ভিআইটি এটা কি? এটা হচ্ছে শক্তি। তাহলে এই শক্তিটা যখন সম্পূর্ণরূপে তাপে পরিণত হয়, যখন আমরা রোধক শুধু ব্যবহার করি, উৎস কর্তৃক ব্যয়িত এই শক্তির পরিণত কি হয়? এই শক্তি রোধকটিতে তাপ শক্তিরূপে অপচিত হয় যখন আমরা শুধুমাত্র রোধক ব্যবহার করি বা পরিবাহী ব্যবহার করি। তাহলে সুতরাং আই স্থির তড়িৎ প্রবাহের জন্য টি সময়ে উৎপন্ন তাপ শক্তি যদি এইচ হয়, অর্থাৎ ওই টি সময়ে যদি এইচ পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়, তবে এইচ ইজিক্যাল টু কত হয়? ভিআইটি। আগে যে ভিআইটি পেলাম, এটাই হচ্ছে এইচ, অর্থাৎ তাপ শক্তি। এবার ওহমের সূত্র থেকে আমরা আবার জানি ভি ইজিক্যাল টু আই আর। এখানে ভি এর জায়গায় আই আর বসালে কত হবে? এইচ ইজিক্যাল টু আই স্কোয়ার আর টি হয়ে যাবে। বুঝতে পারলে? এটাই হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। এইচ ইজিক্যাল টু আই স্কোয়ার আর টি বা সি স্কোয়ার আর টি অনেক বইতে আছে। তাহলে এই সূত্র থেকে আমরা কি বলতে পারি? এই সূত্র অনুযায়ী রোধকে উৎপন্ন তাপশক্তি, যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হবে, তা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? আই স্কোয়ার, আর এবং টি এর উপর নির্ভর করে। অর্থাৎ আই স্কোয়ার মানে কি? প্রবাহমাত্রার বর্গের সমানুপাতিক হবে। পয়েন্ট 2, যখন আই এবং টি স্থির থাকবে, তখন তড়িৎ প্রবাহের জন্য পরিবাহীর রোধের সমানুপাতিক হবে। রোধ যা হবে পরিবাহীর, তার সমানুপাতিক হবে। রোধ বাড়লে তাপমাত্রা বাড়বে। টি
রোধকের মধ্যে দিয়ে যে সময় ব্যাপী তড়িৎ প্রবাহিত হবে তার সমানুপাতিক হবে। যত সময় ধরে তড়িৎ প্রবাহিত হবে সেই সময় যত বাড়বে তাপশক্তির পরিমাণ তত বাড়বে। বুঝতে পারলে? নেক্সট দেখো, আমরা একটা প্রবলেম দেখি। একটি বৈদ্যুতিক ইস্ত্রি সর্বোচ্চ হারে তাপ উৎপাদন করলে ব্যয়িত শক্তির হার 840 ওয়াট এবং সর্বনিম্ন হারে তাপ উৎপাদন করলে ওই হার 360 ওয়াট। উৎসের বিভবের মান 220 ভোল্ট। প্রতি ক্ষেত্রে তড়িৎ প্রবাহ এবং রোধের মান কত হবে? দুটো আলাদা আলাদা ক্ষেত্র এখানে বর্ণনা করা হয়েছে। এখন যখন সর্বোচ্চ হারে উৎপন্ন হয়, সর্বোচ্চ হারে আর একটা সর্বনিম্ন হারে তাপ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? আমরা কি জানি দেখো, আমরা জানি হচ্ছে ক্ষমতা ইজিক্যাল টু, আমরা একটু আগেই দেখলাম ক্ষমতা পি ইজিক্যাল টু ভি ইন্টু আই। এখানে আমাদের কি দেখতে হবে? ক্ষমতা ইন্টু ক্ষমতাটাই, বা আমরা এখানে যে শক্তির হার দেখো, ব্যয়িত শক্তির হার, এই হারটাই কি, শক্তির হারটাই হচ্ছে ক্ষমতা, ঠিক আছে? তাহলে পি এর ভ্যালু কত দেওয়া আছে? 840। আর আমাদের দেওয়া আছে বিভব প্রভেদ ভি এর মান, তাহলে আই এর মান পাওয়া যাবে। অর্থাৎ আই ইজিক্যাল টু কত হবে? আই ইজিক্যাল টু হবে 220 দিয়ে নিচে ভাগ, 220, 0 0 কাটবে। আর এটা 2 দিয়ে কাটলে ওপরে আসবে হচ্ছে 42 আর নিচে আসবে 11। 42/11 এটাকে ক্যালকুলেশন করলে আসবে দেখো আই ইজিক্যাল টু 3.82 অ্যাম্পিয়ার। একটা পাওয়া গেল। এবার যদি সর্বনিম্ন হারে ব্যয়িত হয় তাপ, সেক্ষেত্রে কত হবে? একই ইকুয়েশন, পি ইজিক্যাল টু ভি ইন্টু আই, আর আই ইজিক্যাল টু কত হবে? পি বাই ভি। পি এর মান কত? পি এর মান এখানে শক্তির হার বা ক্ষমতা ইজিক্যাল টু 360 বাই বিভব প্রভেদ ভি এর মান হচ্ছে 220। 0 0 কাটবে, আবার 2 দিয়ে কাটলে এখানে 18/11। বুঝতে পারলে? এখানে 18/11 যখন হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের আয়ের মান আসছে কত? এটাকে ক্যালকুলেশন করলে আসবে 1.64 অ্যাম্পিয়ার। প্রতি ক্ষেত্রে আমরা প্রবাহ মাত্রা বের করলাম। এবার রোধের মান বের করব। দেখো, এখানেও রোধের মান বের করতে হবে, এখানেও রোধের মান বের করতে হবে। রোধ ইজিক্যাল টু কি? রোধ ইজিক্যাল টু আর ইজিক্যাল টু ভি বাই আই। আর ইজিক্যাল টু ভি বাই আই। তাহলে ভি বাই আই যখন করি, আমরা ভি এর ভ্যালু জানি কত? 220 ভোল্ট বাই আই কত? আই ইজিক্যাল টু 382। বা আমরা এটাও করতে পারি যে এটাকে উল্টে দিয়ে ক্যালকুলেশন করলেও হতো, বা এখান থেকে দেখো আরও সুবিধা হবে, এটা করলে 3.82 অ্যাম্পিয়ার। এইটা একটা ক্যালকুলেশন করতে হবে। আবার এই ক্ষেত্রে আর ইজিক্যাল টু কত হবে? এক্ষেত্রে আর ইজিক্যাল টু আসবে হচ্ছে দেখো ভি বাই আই। ভি এর মান কত? 220, আর আয়ের ভ্যালু 1.64। এইগুলো ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? নেক্সট আমরা একটা প্রবলেম দেখি। দেখো, 4 ওহম রোধের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে 100 জুল তাপ সৃষ্টি হয়। রোধকটির দু প্রান্তের বিভব পার্থক্য কত? দেখো, তাপের সাথে আমরা যে সম্পর্কটা জানি, জুলের সূত্র এইচ ইজিক্যাল টু আই স্কোয়ার আর টি, এটা জানি। এখান থেকে আমরা ক্যালকুলেশানে দেখো এটা করতে পারি, আই স্কোয়ার ইজিক্যাল টু আগে বের করি, প্রবাহ মাত্রা জানি না, আর এখানে আর এর ভ্যালু জানি, টি এর ভ্যালু জানি 1 সেকেন্ড, আর এইচ জানি। তাহলে আই স্কোয়ার ইজিক্যাল টু কত? আই স্কোয়ার ইজিক্যাল টু হবে এইচ বাই আর টি। এইচ এর ভ্যালু কত? 100 জুল বাই আর এর ভ্যালু 4 ওহম ইন্টু টি হচ্ছে 1 সেকেন্ড ইজিক্যাল টু আসবে হচ্ছে 4 দিয়ে কাটলে 25, 25-এর আন্ডার রুট করলে আই ইজিক্যাল টু হবে 5 অ্যাম্পিয়ার। ওকে, এটা পেলাম। এবার দেখো, আমরা আবার জানি ভি ইজিক্যাল টু আই আর, और ভি ইজিক্যাল টু কত হবে? আই এর ভ্যালু হচ্ছে 5 এবং আর এর ভ্যালু হচ্ছে 4, অর্থাৎ 4 ইন্টু 5 অর্থাৎ 20 ভোল্ট। এটা হয়ে গেল বিভব পার্থক্যের মান। বুঝতে পারলে? এবার আমরা আসবো তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ব্যবহারিক প্রয়োগ। পরিবাহীতে তাপের উৎপত্তি হলো তড়িৎ প্রবাহের অনিবার্য ফল, মানে তাপের উৎপন্ন হবে। অনেক ক্ষেত্রেই ব্যবহৃত তড়িৎ শক্তি অবাঞ্ছিত তাপ শক্তিতে পরিণত হয়। তড়িৎ বর্তনীতে অবাঞ্ছিত তাপ উৎপাদন বর্তনীর উপাদানগুলোর তাপমাত্রা বৃদ্ধি করতে পারে, যার ফলে এদের বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে। এবার এই যে বৈশিষ্ট্য, একে আমরা কাজে লাগাই কোথায়? যদিও তড়িৎ প্রবাহের তাপীয় ফলের অনেক ব্যবহারিক প্রয়োগ আছে, যেমন বৈদ্যুতিক ইস্ত্রি, বৈদ্যুতিক টোস্টার, বৈদ্যুতিক চুল্লি, ইলেকট্রিক কেটলি, বৈদ্যুতিক হিটার বা ইলেকট্রিক হিটার,
এইগুলো হচ্ছে জুলের তাপীয় ক্রিয়ার উপর প্রতিষ্ঠিত কতগুলো পরিচিত যন্ত্র। এছাড়া আর কোথায় কোথায় ব্যবহার করা হয়, যেমন তড়িৎ প্রবাহের তাপীয় ফল আলো উৎপাদনে ব্যবহৃত হয় বৈদ্যুতিক বাল্ব। এটা কি, এখানে বৈদ্যুতিক বাল্বে টাংস্টেন ব্যবহার করা হয়। টাংস্টেন একটা এমন ধাতু যার গলনাঙ্ক হচ্ছে 3380 সেন্টিগ্রেড, মানে সহজে এরা গলে না। এই কারণে এরা উজ্জ্বল হয়ে আলো বিকিরণ করে, ঠিক আছে। এর মতো গলনাঙ্ক বিশিষ্ট বা টাংস্টেনের মতো উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট দৃঢ় ধাতু বাল্বের ফিলামেন্ট হিসেবে ব্যবহৃত হয়। এবং ফিলামেন্টের স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য রাসায়নিকভাবে নিষ্ক্রিয় গ্যাস নাইট্রোজেন এবং আর্গন গ্যাস বাল্বটিতে ভর্তি করা থাকে। ফিলামেন্ট দ্বারা গৃহীত তড়িৎ শক্তির বেশিরভাগ অংশই তাপ শক্তি হিসেবে বাইরে বেরিয়ে আসে, আর খুব ক্ষুদ্র অংশ আলো হিসেবে বিকৃত হয়, ঠিক আছে। নেক্সট, এবার জুলের তাপীয় ক্রিয়ার আরেকটি প্রচলিত উদাহরণ হলো বর্তনীতে ব্যবহৃত ফিউজ তার। দেখো, ফিউজ তারটা কি, বৈদ্যুতিক বর্তনী এবং যন্ত্রপাতিতে অবাঞ্ছিত অতিরিক্ত তড়িৎ প্রবাহকে বন্ধ করে দেয় বা বন্ধ করে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করে। যন্ত্রের সাথে, যে কোনো যন্ত্রের সাথে একটা ফিউজ তার শ্রেণী সমবায়ে রাখা হয়। এর ফলে কী হয়, এটা এক টুকরো তার যার গলনাঙ্ক বিশিষ্ট ধাতব, যার নির্দিষ্ট গলনাঙ্ক আছে, এবং সাধারণত একটা অ্যালুমিনিয়াম বা তামার বা সীসার বা লোহার তার ব্যবহার করা হয় এই ফিউজ তার হিসাবে। এখানে কি হয়, বর্তনীর মধ্য দিয়ে যদি অসীম আকারের বা নির্দিষ্ট সীমা অপেক্ষা বেশি তড়িৎ পরিবাহিত হয়, তাহলে ফিউজ তারের তাপমাত্রা বেড়ে যাবে এবং ফিউজ তার গলে গিয়ে বর্তনী ছিন্ন হয়ে যাবে। ফলে বর্তনীর অন্য পারে থাকা যন্ত্রগুলো সেগুলো রক্ষা পাবে। বুঝতে পারলে? এই হয়ে গেল ফিউজ তারের ব্যবহার এবং বাদবাকি পার্টগুলো। এবার আমরা বাড়িতে যে ফিউজ তার ব্যবহার করি, বাড়ি ঘরে ব্যবহৃত ফিউজ তারের রেটিং 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার থেকে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত হতে পারে। 1, 2, 3, 5 এবং 10 অ্যাম্পিয়ার। এবার দেখো, এক ফিউজ তারের রেটিংটা কীভাবে নির্ণয় হয়। 1 কিলোওয়াট ক্ষমতার একটি বৈদ্যুতিক ইস্ত্রি যদি 220 ভোল্ট লাইনে যুক্ত থাকে, তবে বর্তনীতে তড়িৎ প্রবাহ হবে কত? বর্তনীতে তড়িৎ প্রবাহ হবে 1 কিলোওয়াট বলতে 1000, 1 কিলোওয়াট বাই 1000, এবং বাই হচ্ছে বিভব প্রভেদ 220 ভোল্ট, ঠিক আছে। তাহলে 220 ভোল্ট লাইনে যদি 1 কিলোওয়াট ক্ষমতার একটি বৈদ্যুতিক যন্ত্র যুক্ত থাকে, 1 কিলোওয়াট বলতে 1000 ওয়াট বাই 220 ভোল্ট, এটাকে ক্যালকুলেশন করলে আসবে 200 করলেই এটা আসবে হচ্ছে 5। তার মানে 220 হলে 5-এর একটু কম, তার মানে 4.54 মতো আসে। আর এক্ষেত্রে 5 অ্যাম্পিয়ারের রেটিং সম্পন্ন লাইন বা ফিউজ তার ব্যবহার করা হবে, ঠিক আছে। 5-এর বেশি যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে প্রবাহমাত্রা 5-এর বেশি হয়ে গেলে ফিউজ তারটা বিচ্ছিন্ন হয়ে যাবে এবং যন্ত্রপাতিগুলো সুরক্ষিত থাকবে বা সেখানে নষ্ট হবে না সেগুলো, ঠিক আছে। নেক্সট, বৈদ্যুতিক ক্ষমতা। দেখো, কার্য করার হারকে ক্ষমতা বলে। আমরা এটা আগেও ব্যাখ্যা করেছি, কিন্তু এখানে একটুখানি দেখে নাও। এক্ষেত্রে এটি ব্যয়িত শক্তির হারকে বোঝায়। তাহলে কার্য করার হার, কার্য কী ছিল, কিউ পরিমাণ আধানকে যদি এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নেওয়া হয়, তবে কৃতকার্যের পরিমাণ ভি ইন্টু কিউ। তাহলে কার্য সমান কত হবে, ভি কিউ। তাহলে ক্ষমতা সমান কত হবে, কার্য বাই টাইম, অর্থাৎ ভি কিউ বাই টি ইজিক্যাল টু পি ক্ষমতা। তো আবার কিউ বাই টি ইজিক্যাল টু হচ্ছে আই, অর পি ইজিক্যাল টু ভি ইন্টু আই। এই সমীকরণে একটি বর্তনীতে তড়িৎ শক্তির অপচয়ের বা ব্যয়ের হারকে প্রকাশ করে। তড়িৎ শক্তির অপচয় বা তড়িৎ শক্তির যে খরচ তার হারকে প্রকাশ করে। এটিকে বৈদ্যুতিক ক্ষমতা বলে থাকে, বৈদ্যুতিক ক্ষমতাও বলা হয়ে থাকে এটা। তাহলে বৈদ্যুতিক ক্ষমতা পি ইজিক্যাল টু ভি ইন্টু আই দাঁড়াচ্ছে, ভি ইন্টু আই। এইবার এখান থেকেই দেখো, প্রবাহমাত্রা আই, আমরা আগের যে অঙ্কটা করলাম তাতে বৈদ্যুতিক ক্ষমতা পাওয়ার বাই ভি করতে পারি, আই ইজিক্যাল টু করতে পারি। তাহলে এটা থেকেই আমরা কিন্তু ফিউজ তারের রেটিংটা বের করেছিলাম। এবার পি ইজিক্যাল টু কত, পি ইজিক্যাল টু আমরা অনেকভাবে লিখতে পারি। ভি এর ভ্যালু যদি আমরা বসাই, ভি ইজিক্যাল টু আই আর, আই স্কোয়ার আর পাবো। আবার যদি আই সমান বসাই ভি বাই আর, আই সমান ভি বাই আর বসালে ভি স্কোয়ার বাই আর হবে, একটা আর কাটবে। বুঝতে পারলে? এই তিনভাবে কিন্তু আমরা ক্ষমতাকে প্রকাশ করতে পারি, ঠিক আছে। এবার আসবো একক। দেখো, এসআই পদ্ধতিতে বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ওয়াটটা তাহলে কী থেকে আসবে, দেখো, ওয়াট বৈদ্যুতিক ক্ষমতা পি ইজিক্যাল টু, আমরা এটা দেখলাম ভি ইন্টু আই। তাহলে পি ইজিক্যাল টু ভি ইন্টু আই যদি হয়, এটা এক হলে এটা এক হবে। অর্থাৎ 1 ভোল্ট বিভব পার্থক্য সম্পন্ন কোনো বর্তনীতে
যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বহন করে তবে সেই যন্ত্রের ক্ষমতাকে বলা হবে 1 ওয়াট, বা 1 ওয়াট ইজ ইকুয়াল টু 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার। এটাও মাথায় রাখতে হবে। ওয়াট একটি ক্ষুদ্র একক, তাই বাস্তবে ব্যবহারিক ক্ষেত্রে আমরা একটি বড় একক ব্যবহার করি যাকে বলা হয় কিলো ওয়াট। 1 কিলোওয়াট সমান 1000 ওয়াটের সমান। বুঝতে পারলে? আরও কিছু দেখো এখানে বৈদ্যুতিক ক্ষমতা সম্পর্কিত, লাস্ট পার্ট এটাই সম্ভবত। যেহেতু বৈদ্যুতিক শক্তি হলো ক্ষমতা ও সময়ের গুণফল। বৈদ্যুতিক শক্তি কি? শক্তি হচ্ছে ক্ষমতা ইন্টু টাইম। অর্থাৎ আমরা দেখো এখানে ব্যাক ক্যালকুলেশন করছি। আগে দেখছিলাম কি কার্য বাই সময় ইজ ইকাল টু হচ্ছে পাওয়ার। এখন কার্যটা হচ্ছে শক্তির আরেকটা রূপ, তাহলে পি ইন্টু টি করলে কী পাবো? শক্তি পাবো। তাই বলা হচ্ছে বৈদ্যুতিক শক্তি হচ্ছে ক্ষমতা ইন্টু টাইম বা সময় এর গুণফল। তাই বৈদ্যুতিক শক্তির একক হচ্ছে আওয়ার ইন্টু ওয়াট ইন্টু আওয়ার। পি এর একক কি? ওয়াট, আর টি এর একক আওয়ার, ওয়াট ঘন্টা। এভাবে ভাবতে পারো। এবার 1 ঘন্টা ধরে যদি 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন বা ক্ষমতা ব্যয় হয়, 1 ঘন্টা ধরে যদি 1 ওয়াট ক্ষমতা ব্যয় হয় তবে যে শক্তি খরচ হয় তাকে বলা হয় 1 ওয়াট আওয়ার। মানে এটাও 1, এটাও 1, ঠিক আছে? সেটা হলো 1 ওয়াট আওয়ার। বা বাণিজ্যিক ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ার এটাকেই বলা হয় হচ্ছে আরেকটা জিনিস, সেটা সাধারণভাবে বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট বা অনলি ইউনিট হিসাবে পরিচিত, যেটা বাড়িঘরে যে বৈদ্যুতিক শক্তি কতটা ব্যয় হয়েছে, যে ইলেকট্রিক মিটারের যে বিল আসে সেটাকে ইউনিট হিসাবে যেটা ধরা হয় সেটা হচ্ছে কিলোওয়াট ইন্টু আওয়ার। অর্থাৎ কিলোওয়াটটা কি? কিলোওয়াট যখনই হবে তখন 1000 ওয়াট, আর আওয়ার বলতে 3600 সেকেন্ড। তাহলে 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকাল টু এই কটা গুণ করলে আসবে 3.6 ইন্টু 10⁶ ওয়াট ইন্টু সেকেন্ড। আবার ওয়াট সেকেন্ড এটাই হচ্ছে জুল। বুঝতে পারলে? তাহলে 1 ইউনিট ইজ ইকাল টু 3.6 ইন্টু 10⁶ জুল। বুঝতে পারলে? এই ইউনিটটা কি? বা 1 ওয়াটও বলতে পারো, 1 কিলোওয়াট আওয়ারও বলতে পারো, ঠিক আছে? নেক্সট, এবার আমরা একটু অঙ্ক করি। একটি বৈদ্যুতিক বাতি 220 ভোল্ট জেনারেটরের সঙ্গে যুক্ত। তড়িৎ প্রবাহ হলো 0.5 অ্যাম্পিয়ার। বৈদ্যুতিক বাতিটির ক্ষমতা কত? দেখো, ক্ষমতা ইজ ইকাল টু পি ইজ ইকাল টু আমরা কী দেখলাম? পি ইজ ইকাল টু ভি ইন্টু আই দেখলাম। এটাই এখানে গুণ করে দাও ডাইরেক্ট। 220 ইন্টু আই ইজ ইকাল টু 0.5, অর্থাৎ 110, 110 ওয়াট। এটা হবে বৈদ্যুতিক বাতির ক্ষমতা। বুঝতে পারলে? নেক্সট আরেকটা দেখো, 400 ওয়াট রেটিংযুক্ত একটি বৈদ্যুতিক রেফ্রিজারেটরে প্রতিদিন 8 ঘন্টা করে যদি চলে তবে প্রতি কিলোওয়াট 3 টাকা হিসেবে যন্ত্রটি 30 দিন চললে যে শক্তি খরচ হবে তার মূল্য কত হবে? দেখো এই অঙ্কটাও দেখো, আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক বা গুরুত্বপূর্ণ অঙ্ক। রেফ্রিজারেটরে বা ফ্রিজে 30 দিনে মোট কত শক্তি ব্যয় হবে সেটা আগে হিসাব করো। দেখো 30 দিনে মোট কত শক্তি ব্যয় হবে? 400 ওয়াট হচ্ছে রেটিং আছে, তাহলে প্রত্যেক দিন কত ঘন্টা করে চলে? 8 ঘন্টা। 8 ঘন্টা চলে ইন্টু 8, আমরা কিলোওয়াট আওয়ার আছে, আমরা আওয়ার ধরে বের করবো, তার মানে 8 ঘন্টা 8 ঘন্টাই থাকবে, আমরা এটাকে আর সেকেন্ডে নেবো না, ঠিক আছে? ইন্টু এক দিনে যদি 8 ঘন্টা চলে তাহলে 30 দিনে কত ঘন্টা চলে? ইন্টু 30, এটা হবে। এইটা গুণ করলে কত আসে দেখো, এইটা গুণ করলে যা হবে এইটাই হয়ে যাবে কিলোওয়াট ওয়াট আওয়ার, এটা সমান হয়ে যাবে ওয়াট ঘন্টা, এটা যেহেতু ওয়াটে আছে। এবার একে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তবে কি হবে? সেটা হয়ে যাবে কিলোওয়াট আওয়ার। আর ওয়াটটা ওয়াটে ছিল, কিলোওয়াটে নিলাম, আর আওয়ার আমরা আওয়ারে হিসাব করছিলাম, 0 3টে কাটবে, তাহলে কত থাকছে? 3 4 12, 8 12 96, 96 ইউনিট, 96 ইউনিট। আবার 1 ইউনিটের দাম কত? 3 টাকা। তাহলে 96 ইউনিটের দাম কত? 96 ইন্টু 3 করলে চলে আসবে 3 6 18, অর্থাৎ 288 টাকা। বুঝতে পারলে? 288 টাকা হবে খরচ। তাহলে আমরা মোটামুটি আজকে এই পর্যন্ত শেষ করলাম। আর এরপরে আর একটা পার্ট আছে, সেটা হচ্ছে তড়িৎ চুম্বক যে পার্টটা সেটা আছে, তাহলে তড়িতের পুরোটা শেষ হয়ে যাবে। আর আজকে আমরা এখানে শেষ করছি, বাদবাকি পার্ট আমরা কিছুদিনের মধ্যে আবার আপলোড করব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, বাই।